ভারতের বিরুদ্ধে লাগতে এসে আসলে বর্তমান সময়ে লেজে গোবরে অবস্থা হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের। এদিকে ডক্টর ইউনূসের খুবই খারাপ অবস্থা করে ভারত। একের পর এক অ্যাকশন বাংলাদেশে চালাচ্ছে তারা। শেখ হাসিনার কপাল খুলে ডক্টর ইউনূসের এই অবস্থা হওয়াতে আন্তর্জাতিক সাপোর্ট এখন শেখ হাসিনা পাচ্ছে। এখন অনেকেই বলবেন যে ভাই এটা শেখ হাসিনা দালাল, এটা শেখ হাসিনা ঘটাই দিছে, এটা ওইটা করছে সেইটা করছে। তাদের উদ্দেশ্যে আমার এক লাইন মেসেজ, ভাই যেখানে বিশ্বের ভিতরে 5 নাম্বার গণমাধ্যমের ভিতরে তারা হচ্ছে একজন, ওই মিডিয়াকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিনে নিবে? এত ক্ষমতা আছে শেখ হাসিনা? কিন্তু আপা বলে আমাকে বাঁচায় রাখছে আবার দেশে যায় ক্ষমতা নিয়ে বিচার করার জন্য। কাদের বিচার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। ওনার মেন টার্গেট ওই একজন মানুষ, কুল নাই কিনার নাই, মাছদরিয়ায় নৌকা নিয়ে একা একা শেখ হাসিনা। হাসিনা ইনকা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায়? কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবে, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে, এলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। তো ওই একটাই কথা, আসলে ভণ্ডামি যতই করুক, ভণ্ডামি হয়তো বেশ কিছুদিন ধরে বাজারে সাস্টেইন করে, কিন্তু কোনো না কোনো পর্যায়ে এক পর্যায়ে গিয়ে আপনাকে ধরা খেতেই হবে, যেটা পিনাকির ক্ষেত্রে হয়েছিল। প্রফেসর ইউনূসের উদ্দেশ্য সফল, ঘটনা শুরু হয়ে গিয়েছে, চারিদিকে তোলপাড়, ঔষধে ধরেছে, মেডিসিন কাজ করছে। ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনূস যে ঔষধ এনেছেন, যে ঔষধ দিয়েছেন, যে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন, সে ইনজেকশনে কাজ হয়েছে। সম্প্রতি ইউনূস সাহেব চীন সফর করে আসার পর যে দর্শক বন্ধুরা এই ধারণাটা মনে পোষণ করছেন যে মোহাম্মদ ইউনূস চীন সফর করে আসার পর চীনের মাধ্যমে মোহাম্মদ ইউনূস ভারতকে এবার একটা বেকায়দায় ফেলবে। মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ইহা বড় এই যে একটা তীর মেরে এসেছে, সেই তীরটা এবার ভারতের মোদির বুকে গিয়ে বিঁধবে। এই তীরটা মোদির বুকে পড়ে নাকি উল্টো ঘুরে গিয়ে ডক্টর ইউনূসের বুকে পড়ে, সবকিছুই দেখতে পারবেন। দর্শক শ্রোতা, ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। ভারত চাচ্ছে বাংলাদেশের ক্ষতি করুক, অন্যদিকে বাংলাদেশও বসে নাই, বাংলাদেশ প্রতিবাদ করতেছে। গাইজ, আপনারা জানেন ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছিলেন এবং চীন থেকে এসে তিনি কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছেন এবং অনেক পদক্ষেপের মাধ্যমে তিনি ফেসেও যাচ্ছেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, নির্বাচন নিয়ে অনেকে ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলতেছে, ডক্টর ইউনূসকে অনেকে সরাসরি ব্যর্থও বলতেছে। এখন তার সর্বশেষ অবস্থা কি হয় এবং ভারতের উপর আক্রমণ করতে গিয়ে তার উপর কি প্রভাব পড়ে, সবকিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা, ভারত কি করতেছে, বাংলাদেশ কি করতেছে এবং নেতাকর্মীরা কি আলোচনা করতেছে এবং পদক্ষেপ নিচ্ছে। আসুন দেখে আসি। আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনূসকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছে, মোহাম্মদ ইউনূস আপনার কাপড়টা কোথায়? ভারতের বিরুদ্ধে লাগতে এসে আসলে বর্তমান সময়ে লেজে গোবরে অবস্থা হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের। কেন আমি বললাম কথা? দুপুরবেলা একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম চীন কোনোভাবেই ভারতের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম সংঘাত চাইছে না। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যে ষড়যন্ত্র, তা কিন্তু চীনই কার্যত ভেঙে শেষ করে দিয়েছিল। আর এখন আমেরিকার এক প্রতিবেদক মোহাম্মদ ইউনূসের আসল চেহারাটা আন্তর্জাতিক স্তরের সামনে তুলে ধরলো, যেখানে আমেরিকানরাও এবার মোহাম্মদ ইউনূসের মৌলবাদী শাসন এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছেন। তারা বাংলাদেশের আসল চেহারা আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে। মোহাম্মদ ইউনূস এরপর হয়তো বলবেন, হয়তো বলেও ফেলেছেন, মিসলিডিং খবর, আমেরিকানরা কিছুই জানে না, ভুল বোঝার চেষ্টা করছে। কিন্তু আসলে হিজবুত তাহরিরের ওই ভিডিও ফুটেজ, ওই ক্লিপিংস, এমনকি মেয়েদের ফুটবল খেলার বিপক্ষে চরমপন্থী মৌলবাদীদের ওই আচরণের ফুটেজ আজকে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল, একাধিক ভারতীয় মিডিয়া প্রচার করেছে। আপনারা চাইলে সহজেই খুঁজে দেখতে পারেন। তবে এখানেই শেষ নয়, আর কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বেশ কিছু ইসলামপন্থী দল এবং সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা দাবি করেছে কিছুকাল আগেও কিছু সংগঠন নিষিদ্ধ ছিল এবং বাংলাদেশকে তারা আরো মৌলবাদী পথে নিয়ে যেতে চায় এবং বাইরের যে বিশ্ব, এই বাইরের বিশ্বে খুব কমই নজরে এসেছে। ওরা যেরকম ভাবে বাংলাদেশ করতে চাইছে, বহির্বিশ্বে সেই বাংলাদেশ কিন্তু দেখা যায়নি। অর্থাৎ খিলাফত শাসন, আইনের শাসন এই বাংলাদেশে আর চলবে না। মোহাম্মদ ইউনূস জেনে শুনে এমন এক মৌলবাদী সরকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, যেই সরকারকে নিয়ে আজকে আন্তর্জাতিক অন্যতম প্রভাবশালী একটি দেশ, সেই দেশের সংবাদপত্র এই ধরনের নিউজ প্রকাশ করছে, সেই দেশের সরকার অব্দি চিন্তিত। পরবর্তীকালে কি বলা হয়েছে? পরবর্তীকালে বলা হয়েছে রাজনৈতিক মহলের কর্মকর্তা যারা নতুন সংবিধান প্রণয়নের কাছে যুক্ত, তারাও স্বীকার করেছে নতুন সংবিধানে ধর্মনিরপেক্ষতা আর মূল নীতি হিসাবে থাকবে না, বরং বহুত্ববাদ গ্রহণ করা হবে, দেশকে আরো ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা হবে।
অর্থাৎ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৈরি হবে, সেই রকম দাবিও নাকি করা হয়েছে গোপন একটি সাক্ষাৎকারে। বাংলাদেশের এই মৌলবাদী পরিবর্তনটি বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। তারপর আরো এরা অনেক কথা বলেছেন সমালোচকরা 84 বছর বয়সী নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থীদের বিরুদ্ধে যথেষ্ট কড়া ব্যবস্থা নিচ্ছে না। তারা অভিযোগ করেছে ইউনূস গণতান্ত্রিক সংস্কারের জটিলতায় আটকে পড়েছেন এবং সংঘাত এড়াতে চাইছেন। চরমপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে তিনি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এবং এই কথাটাই কালকে আমি ভিডিওতে বলেছিলাম, কেন মোহাম্মদ ইউনূস হঠাৎ করে চীনে গিয়ে ভারতকে টার্গেট করার চেষ্টা করলেন। কারণ বাংলাদেশের যে সোশ্যাল রিফর্মেশনের স্বপ্ন এই মোহাম্মদ ইউনূস দেখিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনি ব্যর্থ হয়েছেন। তার পাশে কোনো উপদেষ্টা আজ অব্দি নেই। প্রকাশ্যে নাহিদ ইসলামের মতো উপদেষ্টারা সমালোচনা করেছিলেন মোহাম্মদ ইউনূসের, কেন তিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। পাশাপাশি সেনাপ্রধান একের পর এক মিটিং করেছেন শুধুমাত্র মোহাম্মদ ইউনূসকে তার পথ থেকে সরানোর জন্য। অর্থাৎ যে স্বপ্নের ফানুস তিনি বাংলাদেশের আকাশে ওড়াতে চেয়েছিলেন, সেই ফানুস তিনি ওড়াতেই পারেননি। আর এই ব্যর্থতা ঢাকার জন্যই তিনি ভারতকে উস্কানি দিতে শুরু করেছেন। এমনকি তিনি অপেক্ষা করছেন ভারত কিছু বলবেন আর তিনি বাংলাদেশে ফের একবার হিরো হয়ে যাবেন। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমেরিকার মতো একটা দেশ এবং তাদের দেশের সাংবাদিক এবং সংবাদপত্র যখন বাংলাদেশের মতো ছোট্ট পুচকে মৌলবাদী সন্ত্রাসবাদী একটা দেশকে নিয়ে এই ধরনের পাতার পর পাতা প্রতিবেদন লেখে, যে প্রতিবেদন গোটা বিশ্বের কয়েকশো কোটি মানুষ পড়ছে। একই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, আবার বিকালবেলার ফকির তুই সকালবেলার বাদশা। এরকম লোককথা বা শ্লোকগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয়, সেটা এই মুহূর্তে যে সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, এটা হচ্ছে শেখ হাসিনা। আর সকালবেলার ফকির তুই বিকালবেলার বাদশা, পরবর্তী সময় মহারাজা, এরপরে কিংডম অফ কিংডম, এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যায়। একেই বলে চান কপাল। প্রেক্ষাপটটা যদি এরকম না হইতো, 666 কোটি টাকা কর মানে নাড়াচাড়া করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা জেলেও থাকতে পারতেন, কিন্তু আজকে কই পর্যন্ত যাচ্ছেন দেখেন। একদিকে ক্ষমতার মেয়াদটা আরেকটু বাড়ছে, পিনাকিদা সহ যারা একটা সাপোর্টিং শ্রেণী, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য নির্বাচন হোক, নির্বাচন ছাড়া হোক, সামাও এটার দীর্ঘতা বা ওনার মেয়াদের যেই স্থায়িত্ব সেটাকে আরো বড় করার জন্য নানানভাবে চেষ্টা করছেন। এর মাঝখানে আরো বেশ কিছু সুসংবাদ আসছে। শব্দটা একটু বড় হবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সংক্ষেপে শব্দটার সাথে আপনি পরিচিত, শব্দটার নাম হচ্ছে বিমস্টেক। ভাগ্য ভালো হচ্ছে ডক্টর ইউনূসের যে আগামীতে মানে এবার বিমস্টেকের নতুন যিনি চেয়ারম্যান হবেন সেটা হতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তিনি বলছেন যে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে আজকেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সাইডলাইন বৈঠক হতে পারে, বাট ইটস নট শিওর। বাট আমরা গণমাধ্যমের কল্যাণে দেখছি যে এটার সম্ভাবনাই 95%। তো এখানে আরো মানে খুশির বিষয় হচ্ছে যেহেতু ভারত ও বিমস্টেকের মধ্যে কানেক্টেড, সো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান, তাই সব দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে পরবর্তী কি করণীয় তা নিয়ে তিনি আলোচনা করবেন এবং কি আলোচনা দরকার সেই সুবাদে মোদিও কথা বলতে হবে, এটা বিমস্টেকের রুলস অনুযায়ী সম্ভবত। বাংলাদেশ সহ ভারত সহ আমাদের যে এশিয়া ভিত্তিক রাষ্ট্রগুলো আছে সেখানে বিমস্টেকের গুরুত্ব কিন্তু অনেক। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের একটি বৈঠকে একটা নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়েছিল এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটটির তৎকালীন প্রেক্ষাপটে নাম দেওয়া হয়েছিল। তো এখন এটা অর্থনৈতিক সহ তারপর বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি বিভিন্ন ধরনের প্রজেক্ট এমনকি ইস্যু নিয়ে কাজ করে। আর এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এখন ভারতের সাথে বিষয়টা এই না যে অন্য কোন ইস্যুতে আলোচনা হবে, যেহেতু বিমস্টেকে যাবে, সো ভারত এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা চেয়ারম্যান হতে যাচ্ছেন, সো এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হবে। আবার ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা পাঠিয়েছে ভারত। তো কেউ কেউ বলছেন যে বরফ গলতে শুরু করেছে, কেউ আবার এটা পছন্দ করছেন, কেউ অপছন্দ করছেন। তো সবকিছু মিলিয়ে মেয়াদও বাড়তে পারে। তারপর হচ্ছে এই যে একটা পথ, হ্যাঁ, এটা তিনি কল্পনাও করেন নাই, সেখানেও তিনি বসলেন। মানে নানান ধরনের জিনিস ঝুলির মধ্যে একের পর এক আসতেছে আর কি। কুল নাই কিনার নাই, মাছ দরিয়ায় নৌকা নিয়ে একা একা শেখ হাসিনা মাঝে মধ্যে অডিও কলে কথা বলে মনে একটু শান্তি পায়।
আবার এরা কিন্তু সবাই চাপাবাজিও করে ওনার সাথে। এক চাপাবাজ শাওন টেলিফোনে কথা বলতেছে, আওয়ামী লীগের নেতা, বলে যে 3 লক্ষ লোক নিয়ে আমি রাজধানীতে যাবো, আপা আপনি যদি বলেন। তখন আপা একটা ধমক দিছে, ধর্মিয়া অফিসটাই উদ্ধার করতে পারলা না এখনো? হ্যাঁ, এখনো অফিসের মধ্যে যে হাগু মুতু পেশা বাথরুম হয়ে গেছে পুরাটা, অফিসটাই উদ্ধার করতে পারলো না, আবার ঢাকায় 3 লক্ষ লোক নিয়ে যাবে। আপা ধমক দিয়ে দিছে। আপা বুঝে কারা চাপাবাজ, এটা বুঝতে পারে, কিন্তু আপা নিজেকে বুঝতে পারতেছে না। যে নিজেকে বুঝতে পারে না তার কপালে, বুঝছেন, অনেক দুঃখ থাকে, অনেক দুঃখ থাকে। নিজের অন্যায়ের জন্য, নিজের অপরাধের জন্য যে লোক আল্লাহর কাছে ক্ষমা চায় না, অনুতপ্ত হয় না, আল্লাহ তাকে যে নালত দেয় না, এটা আপনারা দেখতে পাবেন কিভাবে শাস্তি দেয় এই দুনিয়াতে রাখা। তার হায়াত বাড়ায় দেয়, কিন্তু হায়াত বাড়ায় দেয় এই জন্য যে জগৎবাসীকে দেখার জন্য দৃষ্টান্ত স্বরূপ তাকে রাখবে আর কি। এই স্যাম্পলটা রাখলাম, তোমরা দেখে নাও যদি জুলুম করো, অন্যায় করো মানুষের উপরে। এই জন্য তাকে বাঁচায় রাখছে। কিন্তু আপা বলে আমাকে বাঁচায় রাখছে আমার দেশে যায় ক্ষমতা নিয়ে বিচার করার জন্য। কাদের বিচার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। ওনার মেইন টার্গেট ওই একজন মানুষই। গত 8 মাসে দেশের কাউকে নিয়ে আমি ভাবি নাই। ওনার মাথার মধ্যে ওই একটাই জিনিস, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই একটা মানুষই টার্গেট, ওই একটা মানুষ কিন্তু ভারতেরও টার্গেট। দেখেন এই যে কলকাতার আজকে অবস্থা, বর্তমানের অবস্থা আপনারা দেখছেন, আগরতলার অবস্থা, অনেক ভিডিও দেখতেছেন, কষ্ট লাগে ভাই, মানুষের কষ্টে, বুঝছেন, হাসি আসে না মুখে। কারণ এই যে দোকানপাট সব বন্ধ হয়ে যেতেছে, নিউ মার্কেট বন্ধ হয়ে যেতেছে, ওদের গাড়ি ঘোড়ার ব্যবসা বন্ধ হয়ে যেতেছে। ওই যে টানা রিক্সাওয়ালা গুলা, বুঝছেন, কি কান্না কাঁদতেছে যে কেউ আসে না এই এলাকায়, কেউ এখন আসে না, আমাদের কোনো সংসার চলে না। বড় বড় দোকানগুলা বন্ধ হয়ে গেছে, বুঝছেন, সব বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। শুনছি একটা হাসপাতাল নাকি মহিলা হোস্টেলও বানায় ফেলাইছে, কারণ কোনো রুগী যায় না। চিন্তা করেন। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। এই কলকাতা নিউ মার্কেট কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে। তো কলকাতার লোক কি কেনাকাটা করে না? ওখানেও তো অনেক মুসলমান আছে, তাই না? তারপরে পূজা আছে, 12 মাসে 13 পূজা তো লাইগাই থাকে, কেন বেচা কিনা হয় না? তার মানে কি আমাদের দিয়েই ওরা চলতো। এখন ওদের উচিত, বুঝছেন, ওই যে শুভেন্দু অধিকারী, ওই যে 3 বাটি গরুর মাংস খাইছিল, যে ওই লোকটার বাসায় যায় ঘেরাও করা, ওরে পাকড়াও করা, ওরে ধরে জিজ্ঞাসা করা যে তোর কারণে আমাদের আজকে এই অবস্থা। ওর কারণে কিন্তু ও যা বাড়াবাড়ি করলো 2-3 মাস, আরে বাপরে বাপ, আগরতলা যায় ওইখানে দূতাবাসে যা হামলা করলো। চিন্তা করছেন কত বড় সাহস? কিন্তু এখন বুঝতে পারতেছে, পুরা ভারতবাসী বুঝতে পারতেছে, একটা ভূমিকম্প হয়ে গেছে তো ইউনূস স্যার চীন থেকে ফিরে আসার পর। ওদের মিডিয়া, ওদের যত অবসরপ্রাপ্ত সচিব, পুলিশ অফিসার, আর্মি অফিসার, মোদিজি কিন্তু সরাসরি কিছু বলে নাই। ওনার লোকজন বলা শুরু করছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাকি অনধিকার চর্চা করতেছে, 7 সিস্টার নিয়ে কথা বলার ওনার কোনো অধিকার নাই, এইটা নাকি ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা কেন আলাপ করেন? আমাদের এখানে নির্বাচন কবে হবে না হবে এটা তো আমরাই বুঝবো, আপনারা কেন বলেন আমাদের দেশ নিয়ে কথা? আর ইউনূস স্যার কি বলছে? কিছুই তো বলে নাই। বলছে এই 7 সিস্টারের একমাত্র অভিভাবক আমরা। হ্যাঁ, অভিভাবক, বাংলাদেশ একমাত্র অভিভাবক। এটা শুনেই গায়ে জ্বলে গেল আপনাদের। কিন্তু 7 বোন তো খুশিতে বাকবাকুম। 7 বোনের এক ভাই চিটাগাঙ্গা ফোয়া, 7 বোনের এক ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, চিটাং বাড়ি, একদম কাছাকাছি 7 বোনের। উনি কি বলছেন? উনি তো নতুন কিছু বলে নাই। এই যে আমাদের শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি যে বলতেন ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ করবে, সারা জীবন ইয়াদ করবে। কি দিছে এটা কি বলছে? বলে নাই ভাই। এই 7 সিস্টারে যাওয়ার রাস্তাঘাটই কইরা দিছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো নতুন কিছু বলে নাই। গায়ে আগুন লাগলো কেন? আগুন লাগার পিছনে কারণটা আমি বলি। এই 7 সিস্টারের সাথে 4টা বোন, মানে 7 বোনের মধ্যে 4টা বোন আমাদের সাথে একেবারে গায়ে গায়ে লাগানো। ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় আর আসাম। এই 4 বোন কিন্তু আমাদের গায়ের সাথে লাগানো। আর 3 বোন একটু দূরে, মণিপুর, নাগাল্যান্ড আর ওই যে অরুণাচল, ওটার সাথে কিন্তু আবার চায়না জড়িত, চায়নার বর্ডার জড়িত। আর মজার ব্যাপার, এই 7টি অঙ্গরাজ্যের সাথে ভারতের যোগাযোগের রাস্তা যেটা, ওটা একটা চিকেন লেগ, মানে মাত্র 22 কিলোমিটার জায়গা, চিকন একটা জায়গা। এই জায়গা দিয়ে যাইতে হয়। মনে করেন কলকাতা থেকে যদি কোনো পণ্য ত্রিপুরায় পাঠাইতে হয়, তাহলে তাকে যাইতে হবে 1600 কিলোমিটার জার্নি কইরা ত্রিপুরায় কোনো প্রোডাক্ট পাঠাইতে হবে, খাদ্য পৌঁছাইতে হবে। আর আমরা যদি রাস্তা দিয়ে দিই মাত্র 400 কিলোমিটার, 400 কিলোমিটারের মধ্যে পুরা এই 7 বোনের কাছে চলে যাবে যা প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন এই 7 বোনের সাথে সমুদ্র নাই, শুধু ল্যান্ড আর ল্যান্ড। ওর কাছে পৌঁছাইবার জন্য সমুদ্র দরকার। সমুদ্র ছাড়া একটা দেশ উন্নতি হইতে পারে না। আমাদের দেশে সমুদ্র আছে চিটাগাং এর সাথে, এখান থেকে আমরা একটা রাস্তা দিব।
এই রাস্তা কিন্তু শেখ হাসিনা আগে দিয়ে রাখছে, কিন্তু ইউনূস স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা নিয়ে, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং সবার মন্তব্যের মাধ্যমে কিন্তু আমরা অনেক কথা বুঝতে পারি। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস চীন গিয়েছিলেন এটা সত্য, তিনি কিন্তু আমাদের দেশকে উন্নত করার জন্য গিয়েছিলেন এবং আমাদের দেশের জন্য অনেক ঋণ বলেন, অনেক সহযোগিতা তিনি নিয়ে এসেছেন। তাকে নিয়ে অনেকে কী কথা বলে গাইস, তিনি কিন্তু শেখ হাসিনা পতনের পর তিনি আমাদের দেশে এসেছিলেন আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে এইসব কথা বলা ঠিক না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।